হ্যালো আমার প্রিয় পাঠক এবং পাঠিকারা, আমাদের আগের চ্যানেলে কিছু সমস্যা হওয়ার কারণে গল্প আপলোড দিতে কিছুদিন দেরি হবে। তাই যারা আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভালোবাসা এবং মাফিয়ার গল্প শুনতে চান তারা রিনা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আরে কই কাজ করছি? আমি ওকে বললাম, বাবা তুমি গোসল করে তাড়াতাড়ি খেয়ে নাও, দেখো তোমার বাবা তোমার জন্য বড় মাছ এনেছে। আর ও কি বললো জানো? বললো, মা তুমি দেখছো না আমার বাবার কষ্টের টাকায় তৈরি ঘরটা নোংরা হয়ে আছে, আমি আগে এগুলো নিজের হাতে পরিষ্কার করব, তারপর খাবার খাবো। তাই বলে এই বাচ্চা ছেলেকে দিয়ে তুমি পুরো বাড়িটা পরিষ্কার করাবে? আমি করাতে চেয়েছি কি, তোমার ছেলেই তো জোর করলো। পাশ থেকে রকি বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি নিজে মাকে বলেছি কাজের কথা। রকির কথাটা বলার একটাই কারণ, সেটা হলো হয়তো সত্য বললে রাতের খাবারটা পেটে যাবে না। রাহাত সাহেবও ছোট ছেলের মিথ্যে কথাটা সত্য ভেবে চলে যান তার রুমে, নিজের ড্রেস চেঞ্জ করে টেবিলে বসে। রকি বাবা এদিকে আয় তো, অফিসের কাজের জন্য তোকে ঠিক মতো সময় দিতে পারি না। তা বাবা, তোর স্কুলের পড়াশোনা কেমন চলছে? আব্বু অনেক ভালো, আমাদের সকল স্যার আমাকে অনেক আদর করে। তাই বুঝে দেখতে হবে না? ছেলেটা কার? আমার আব্বা বলে কথা, আমার থেকে বড় অফিস তৈরি করতে হবে। এই সমাজের থেকে গরিব দুঃখী মানুষকে পরিবর্তন করে মধ্যে বিয়ে করতে হবে, সমাজ থেকে খারাপ মানুষের শেষ করতে হবে, তোমাকে সৎ মানুষ হতে হবে। ঠিক আছে আব্বু, আমি তোমার সমস্ত কথা রাখবো। আমিও একদিন তোমার মতো বড় হব। এই দেখো, আমি এখন তোমার থেকে বড়। রকি সোফার উপরে দাঁড়িয়ে কথাটা বলে বাবা হাসি মুখে ছেলেকে কোলে নিতে যায়, হাত ধরে কাছে নিয়ে আসে। যখনই পিঠে হাত রেখে আদর করতে যাবে তখনই রকি চিৎকার করে, আহ ও আহ। কি হয়েছে বাবা? দেখি তোর পিঠ দেখি। না বাবা, কিছু হয়নি, একটু পড়ে গিয়েছিলাম তাই লেগেছে। তুই এই দিকে আয়, আমি দেখি। বাবার দিকে এগিয়ে যায়। বাবাও রকির গায়ে জামাটা উঁচু করে দেখে সাদা শরীর বেশিরভাগ জায়গাতেই চামচের দাগ, তাও আবারও মনে হচ্ছে পুরা পুরা দাগ। রাহাত সাহেব রকির এই অবস্থা দেখে চিল্লিয়ে বলে, রকির মা এদিকে আসো। বলি, এত ষাঁড়ের মতো চিল্লানি দিচ্ছ কেন? তুমি মানুষ নাকি জানোয়ার? এইভাবে একটা বাচ্চাকে কেউ মারে? যদি আজ তোমার পেটের সন্তান হতো তাহলে মারতে পারতে কি? পেটের সন্তান তো আর না, ওকে মারবো ছাড়া কি করব। রাহাত সাহেব তার স্ত্রীর গালে জোরে দুইটা থাপ্পড় মারে আর বলে, তোমাকে বিয়ে করেছিলাম রকির ভালো মা বানাবো বলে। ভেবেছিলাম ছেলেটা মাদের আদরে বড় হবে, কখনো মায়ের না থাকা কারণ জানতে চাইবে না। আমি ব্যস্ত থাকাই তোমার ভরসায় আমার ছেলেটাকে তোমার কাছে রেখেছি, আর তুমি সে কিনা মা নামকে কলঙ্ক করেছো না। আমার ভাবতেও ঘৃণা লাগছে, তুমি এত নিচু মনের মানুষ। এই রকি নামের ছেলেটার জন্য আজ তুমি আমার গায়ে হাত তুলবে, দেখবে এর ফলাফল ভালো হবে না। এরপর থেকে রকির উপর অত্যাচারটা আরও বেড়ে যায়। বাবা অফিসের কাজে বেশি সময় বাইরেই থাকতো। একদিন একটা উকিল সাহেব আসেন রকির বাড়িতে। রাহাত রকি কেউ না থাকায় রকির সৎ মায়ের কাছে কিছু কাগজপত্র দেয়। সেখানে খুব স্পষ্টভাবে লেখা ছিল রাহাত সাহেবের সমস্ত সম্পত্তির 70% রকির নামে, তবে যদি রাহাত সাহেব মারা যান তাহলে সমস্ত সম্পত্তির মালিক রকি একাই। এটা দেখে রকির মায়ের মাথা ঘুরে যায়। তিনি একটা প্ল্যান করেন, যেইভাবেই হোক ভুলিয়ে বালিয়ে রকির সমস্ত সম্পত্তি তার নামে করবে। ওই দিন থেকে রকিকে আর কোনো কষ্ট করতে হয়নি, অনেক আদর যত্নে রেখেছিল সৎমা। ওই যে কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ, সেই কথাটার আসল রূপ এটাই। উপরে উপরে লোক দেখানো ভালোবাসা, আর ভেতরে চলছে অন্য কিছু। এই দুই রূপই মানুষগুলো অনেক ভয়ঙ্কর হয়, বোঝা যায় না এদের ভিতরে চলছেটা কি। সৎমা একদিন তার ভাই কাজল সাহেবকে কল দেয় আর বলেন, কেমন আছিস ভাই আমার? এই তো আপু ভালো, তোর কি খবর? আর দুলাভাইয়ের সম্পত্তি কবে পাবো বলতো? আর দেরি সহ্য হচ্ছে না তো। আরে ভাই, আমার বড় একটা সমস্যা হয়ে গেছে, বুঝতেছি না কি করব। কি হয়েছে আপু? আমি তো ভেবেছিলাম রকিকে এই বাড়ি থেকে বিতাড়িত করে সব সম্পত্তির মালিক আমি নিজেই হব, তবে এখন তো দেখি বেকায়দা অবস্থায়।
এইসব সম্পত্তি নাকি তোর দুলাভাই রকির নামে লিখে দিচ্ছে। বলিস কি আপু, তাহলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না? এখন কি করা যায়? কিছুই করার নেই, রকির বয়স 18 বছর না হওয়া পর্যন্ত কোনো উপায় নেই। যে কোনোভাবেই হোক না কেন আমাকে রকির 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি বলিস, এত বছর? আচ্ছা আপু, বলতো কিভাবে রকির নামে সম্পত্তির দলিল করা? আমি কাগজে পড়ে দেখলাম, রাহাত সাহেবের স্থানীয় অস্থি সব সম্পত্তি যত আছে সব কিছুর 70 ভাগ রকির নামে। আরও একটা লেখা পেয়েছিলাম, রাহাত সাহেব মানে তোর দুলাভাই যদি মারা যান তাহলে সেই দিন থেকেই রাহাতের সব সম্পত্তির মালিক। আরে এইটা কোনো কথা আপু? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দরকার হইলে খাবারের সাথে 1 ফোঁটা বিষ দিয়ে দিও, দেখবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আরে এটা তো কখনো ভেবে দেখিনি। আজ রাতেই তাহলে কাজটা সেরে ফেলি কেমন? রানীর সাথে দেশি মুরগির রোস্ট রকিও যেমন পছন্দ করে, ওর বাবাও। আজ বাবা ছেলেকে শেষ খাবার খাইয়ে সমস্ত কিছু আমার দখলে নিয়ে নেব। এপাশ থেকে কেউ একজন সমস্ত কথা শুনে সেটা তার মুঠোফোনে রেকর্ড করে, তারপর সেটাকে রাহাত সাহেবের কাছে পাঠিয়ে দেয়। রাহাত সাহেব দেখে তার মুঠোফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন সাউন্ড সাথে একটা ভিডিও। তিনি ভিডিওটা ওপেন করতেই দেখেন তার বউ এই সুন্দর প্লে করছে তাদের সম্পত্তিগুলো আত্মসাৎ করার জন্য। তবে দুঃখের বিষয়টা একটা আলাদাই হয়ে যায়। রাহাত সাহেব বাসায় চলে আসে খুবই দ্রুত। এসে দেখে রকি খাবার টেবিলে রাতের খাবার প্রস্তুত করছে সৎমা রিনা বেগম। রাহাত সাহেব রকিকে রুমে ডাকে। বাবা রকি, আমার রুমে আসবে একটু, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। জি আব্বু, আসছি। রকি বাবার সাথে রুমে চলে আসে। রাহাত সাহেব একটা ইয়ারফোন রকির কানে লাগিয়ে দেয়। খুব সাবধানতার সাথে তিনি সমস্ত ভিডিওটা রকিকে দেখান। এটা দেখে বাবা ছেলে একটা প্ল্যান করেন, তারপর তারা খাবার খেতে চলে আসে। রিনা শুন, আজ রান্নার এত সুন্দর ঘ্রাণ আসছে যে কেন স্পেশাল মশলা দিয়েছো নাকি? আরে কি যে বলো না। আম্মু, আজকে বুঝি খুব ভালোবেসে রান্না করেছো নাকি? অন্য দিনের থেকে আজকে একটু এত ভিন্ন মনে হচ্ছে। এসব একাই খেয়ে ফেলি? তাই আয় বাবা, আজ তোকে নিজ হাতে খাইয়ে দিই। রিনা বেগম রকিকে নিজ হাতে খাইয়ে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাহাত সাহেব বলে ওঠে। রিনা শুন, বলো। আচ্ছা আমাদের বিবাহ হয়েছে কত বছর? কেন হঠাৎ এই বস্তু কেন? আরে না, বলো না। এই তো হবে হয়তো 2-2.5 বছর। আচ্ছা বলো তো, এই কয়েক বছরে ভিতরে আমি কি তোমার কোনো রকম কম ভালোবেসেছি অথবা কোনো কিছু কমতি রেখেছি? কই না তো। তাহলে এদিকে আসো, আজ ছেলের সামনেই তোমাকে নিজ হাতে সবার আগেই খাবার মুখে তুলে দিব। কি তুমি আমাকে? আরে ছেলের সামনে লজ্জা করে বুঝি? সমস্যা নাই, আমরাই তো। এসো একটু মুখে তুলে দেই, তুমি নিজেই তো কষ্ট করে রান্না করছো। আসো, আগে তুমিই একটু খাও। না মানে হচ্ছে যে। আরে আম্মু, কি মানে করছো? একটু খেয়ে নাও না, সমস্যা কি? আজ তুমি না খেলে আমিও খাবো না। না, আমি পারবো না এই খাবার খেতে। এটা শুধু মাত্র তোমাদের দুজনেরই। কেন খাবে না কেন? কারণ কি বলো? কারণ এই খাবারে বিষ মেশানো আছে। আমি চেয়েছিলাম তোমাদের বাবা ছেলেকে বিষ দিয়ে মেরে ফেলতে, তাহলে সমস্ত সম্পত্তির মালিক আমি নিজেই হব। তোমার মন মানসিকতা এত নিচু ভেবেছিলাম রকির মা মারা গেছে, তুমি তাকে মায়ের আদর দিয়ে বড় করবে, সেটা তো করলে না, বরং এই মা মরা ইতিম ছেলেটার ওপর নির্মমভাবে অত্যাচার করলে। কিছুদিন যাবৎ তোমার পরিবর্তন দেখে মনটা ভরে গিয়েছিল, ভাবছি তুমি হয়তো পাল্টে গেছো, তবে আজ যেটা দেখলাম সেটা মা নামে কলঙ্ক করে দিলে। মাগো, চোখ খুলে মাকে দেখিনি, বাবার আদর পেয়ে তো তোমায় বড় হয়েছি। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তোমাকে মা বলেই রেখেছি। ভেবেছিলাম মারা হয়তো একটু শাসন করে, ভেবেছিলাম সবার থেকে আমার মা আমাকে বেশি আদর করে। তুমি যখন আমাকে আঘাত দিতে না, তখন ভাবতাম এটাই হয়তো মায়েদের ব্যবহার।
এই তো আগের সব ভুলে তুমি সেদিন রাতে যখন আমার জ্বর এসেছিল তখন না তুমি আমাকে সেবা করলে। আচ্ছা মা, বলো তো সেই সব কি তোমার অভিনয় ছিল? মা, তুমি বললে না জীবনটাও দিয়ে দিতাম, আর এই সামান্য সম্পত্তির জন্য তুমি আমাদের দুজনকে মেরে ফেলতে চাইছো? মাগো, তুমি না বলতে স্বামী হলো স্ত্রীর স্বর্গ। আজ তাহলে তুমি কি হবে সেই স্বামীকে বিষ দিতে পারলে? তুমি চিন্তাও করোনি আমি আমার সব সম্পত্তি তোমার নামে আগামীকাল বাবার সাথে গিয়ে তোমার নামে লিখে দেব। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি এই অর্থ সম্পদের নেশায় এত সুন্দর সম্পর্কটা শেষ করে দিতে গিয়েছিলাম। এই শোনো না, আমাকে ক্ষমা করে দাও। আরে মানুষ মানুষের হয় শুনছিলাম, আজ নিজের চোখেই দেখলাম তোমার সম্পত্তি চাইতো। ভেবো না, আমার নামের যতটুকু তোমাকে দান করে দিব। এরপর রাহাত সাহেব তার একমাত্র ছেলে রকিকে শহর থেকে গ্রামে পাঠিয়ে দেন, কালীগঞ্জ গয়েশপুর গ্রামে। সেখানে আছে রকির ফুফার বাসা। জামাই মাঠে কাজ করে, কোনো সময় আবার ঢাকার শহরে ট্যাক্সি চালাতে আসে। গয়েশপুর গ্রামের মানুষগুলো একদম মাটির মানুষ, কখনো কোনো মারামারি ঝগড়া এগুলো দেখা যায় না। যাবেই বা কীভাবে, ওইটা যে গ্রাম। গ্রামের লোকজন তো সবাই সৎ লোক, সারাদিন সবাই মিলে কাজে ব্যস্ত, সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা। রকি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল ভালো আসার কারণে পাশের গ্রামের কলেজে ভর্তি হয়, মঙ্গলপৈতা পারখিদ্দা কলেজে, চিত্রা নদীর পাড়ে। প্রকৃতি খোলা নদীর মাঝে কচুরিপানার ফুলগুলো ভেসে ওঠা আরও কত দৃশ্য। একদিন হঠাৎ কলেজ থেকে আসার পথে পাড়ার একটা বাজে ছেলে রকির বান্ধবী নীলাকে টিচ করে, নোংরা কথা বলে। রকির সেটা সহ্য হয় না, ছেলেটার নাক বরাবর ঘুষি মারে। ছেলেটার নাক দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। এই প্রথম রকি কোনো অন্যায়ের প্রতিবাদ করে। এরপর রকি বাসাতে চলে আসে। পরের দিন বাজে ছেলেটার সাথে আরও কয়েকজন ছেলে আসে রকিকে মারার জন্য। রকি ছেলেটাকে বলে, কিরে, আজ দেখি কুত্তাগুলো দল বেঁধে এসেছে, তা কি চাস বলতো? তাই বুঝি, আয় দেখি কার কত জোর, কে বাঘ। রকি কথাটা বলার সাথে সাথে বাজে ছেলেদের ভেতর থেকে একটা ছেলে এগিয়ে আসে রকির দিকে। আর কেউ সায়থা কম কিসে, তলপেটে এক কিক দিতেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। একটাতেই যথেষ্ট। এইটা দেখে সমস্ত ছেলেরা একসাথে আসে। রকি তার ব্যাগ থেকে ছোট্ট একটা লাঠি বের করে। মূলত এইটা একটা সুইচ সিস্টেম লাঠি। 4 আঙ্গুলের লাঠিটাতে একটা সুইচ আছে, সেটাতে পুশ করতেই 4 হাত মতো লম্বা হয়ে যায়। লাঠির গায়ে কাটা আলপিনের মতো। একবার যে ছেলের গায়ে লাগছে সে আর দ্বিতীয়বার আসার চেষ্টাও করছে না। এইভাবে কিছু মারামারি করার পর রকি চলে আসে কলেজে। এভাবে রকি 2 বছর পার করে কলেজ শেষ করে এবার সেই ঝিনাইদহ মহেশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে ভর্তি হয়। সেখানেই রকি ছাত্র নেতা হয়, ভিপিও হয়। এইভাবে পড়াশোনা বাকিটা শেষ করে এই কয়েক বছরের ভিতরে রকি হাতে গোনা 4-5 বার বাবার সাথে দেখা করতে শহরে এসেছে। এদিকে রকির ফুফা হামিদ, তিনি তো গরিব, তাই তো ঢাকাতে এসেছে ট্যাক্সি চালাতে। কয়েকদিন ভালোই চলে তার। এরপর একদিন টেলিভিশনে খবর দেখে হামিদ সাহেবের কাটা নিথর দেহ কয়েক টুকরো করা হয়েছে। বাবাকে ছাড়া এই হামিদ সাহেব ছিলেন রকির বাবা। চোখ বেয়ে অঝুরে অশ্রু গড়িয়ে পড়ে। কত না কষ্ট করেছে রকির জন্য, নিজে না খেয়েও রকিকে খাইয়ে দিয়েছে। গ্রামে বিদ্যুৎ চলে গেলে হামিদ সাহেব রকিকে হাত পাখা দিয়ে সারা রাত বাতাস করেছে যেন রকির ঘুমটা শান্তিতে হয়। এই কথাগুলো ভাবতে রকির চোখে পানি যেন আরও গতিতে ঝরছে। তারপর রকি আবার সেই পুরাতন নিষ্ঠুর শহরে ফিরে আসে। তবে এখন আর সেই ছোট রকি নেই, এখন আর আগের মতো সহজ সরল রকি নেই। এ যেন এক নতুন রকি। লাল চোখ জোড়া, গায়ে কালো কোট, চোখে স্টাইলিশ সানগ্লাস, গলাতে চেন। অনেক পরিবর্তন এসেছে রকির ভিতরে। ওই দিন থেকে রকি ট্যাক্সি চালায় ছদ্মবেশে। তো চলুন এবার বর্তমানে ফেরা যাক। বর্তমান ঢাকা শহরে চলছে ইলেকশনের সময়। পুরাতন এমপি মারা যাওয়ায় মিনিস্টার সাহেব এসেছে শেষ বিদায় জানাত। পুরাতন এমপির ছেলে কায়েস মুখে সিগারেট ধরিয়ে টান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছাড়ে আর বলে, মিনিস্টার সাহেব অনেক ব্যস্ত নাকি? আমার কোনো প্রয়োজন নেই। এমন কোনো কিছুই না কায়েস, এক আর্জেন্ট মিটিং ছিল, না হলে আমি অবশ্যই আসতাম।
তোমার বাবার মৃত্যুর শুধুমাত্র তোমার পরিবারেরাই না, এটা আমাদের পার্টির জন্য দুঃখজনক। কোনো চিন্তা করো না তুমি, পার্টি সব রকম সহযোগিতা করবে তোমাকে। কোনো বিজনেস করতে চাও অথবা সরকারি লোন নিতে চাও, সব করে দেওয়া হবে, শুধু আমাকে একটু মনে রাখলেই হবে। আমি ইলেকশনে দাঁড়াতে চাই। এপাশে চলছে পার্টির সমস্ত এমপিদের মিটিং। এমপির বাশের সাহেবের মৃত্যুর জন্য খুবই তাড়াতাড়ি নতুনভাবে ইলেকশন করতে হবে। ওই বাশের সাহেব মৃত্যুর পর তার ছেলে হতে চায় এলাকার এমপি। পাশের একটা মহিলা এমপি বলেন, আরেকটা কথা, এখানে কেউ বাহের সাহেবের মৃত্যুতে আফসোস করছে না, উল্টো আগের থেকে সবাই বেশি খুশি। পাশে থাকা আরেক লোক বলেন, সত্য বলেছেন উনি, পিতার ক্ষমতার জোর কায়েস অনেক অত্যাচার করেছে, ওকে মনোনয়ন দিলে তো জামানত বাজে আত্ম হয়ে যাবে। আবার মহিলা এমপি বলেন, মানছি সমাজসেবক কেশব কোনো পার্টিই না, তবুও জনগণ তাকে পছন্দ করে। যদি ওনাকে মনোনয়ন দেয় তাহলে ভোটে তো জিত হবেই, পার্টির নামও বেড়ে যাবে, আরও শক্তিশালী হবে। আমি তো বলতে চাই ওনাকেই মনোনয়ন দেন। মহিলা এমপির কথাতে সবাই খুশি হয়, করতালি দিয়ে হ্যাঁ সূচক আশা দেখায়। এই সিএমও আচ্ছা লোক, ভালো। খবর হলে নিজে দেন, আপনার খবর হলে আমাকে দিতে হয়। এমপির ছেলের সামনে থাকা টেবিল ফোনটি টিং টিং আওয়াজে কান্না করে, বোঝাই যাচ্ছে তাকে কেউ স্মরণ করেছে। এমপির ছেলে ফোনটা হাতে নেয়। উপাস থেকে মিনিস্টার সাহেব বলেন, শোনো কায়েস, আজ ইলেকশন, অফিসে মিটিং শেষ করে সবাই চাইছে কেশবকে টিকিট দিতে। যদি সিএম সাহেব কেশবের নাম ঘোষণা করে দেয় তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। কি মিনিস্টার, আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তুই দেখছি পার্টির নিয়ম বদলে দিয়েছিস, যা বলার তা তুই বদলে দিলি। আমিও শুনে নিলাম, আমার যা করার হয় তা আমি করব, দেখে যাও। এপাশে সমস্ত এলাকাবাসী কেশব সাহেবের বাড়ির সামনে হাজির। কেশব ও তার চাচা গুটি গুটি পায়ে এগিয়ে আসে ব্যালকনিতে, তারপর সবার উদ্দেশ্যে বলেন, আমি জানি আপনারা সবাই আমাকে শুদ্ধ ভালোবাসেন, আমিও ভালোবাসি আপনাদেরকে, তবে আমি এটাও জানি বর্তমান আপনাদের দরকার একজন যুবক নেতা, ইয়াংস্টার, আর আমি তো বুড়া হয়ে গেছি। এই জন্য আমি আমার ভাইপো কেশবকে আপনাদের সামনে নেতা হিসেবে আনতে চাইছি। সবাই কথাটা শুনে খুশিতে আত্মহারা, সবাই চায় কেশব তাদের আদর্শ নেতা হবে। এদিকে কায়েস প্ল্যান করছে কিভাবে কেশবকে তার রাজনৈতিক পদ থেকে সরানো যায়। আজ চলছে ভোট গ্রহণ। কায়েস তার টাকা দিয়ে ভোট কেনার পয়তারা করছে। সকাল থেকে ভালো মতোই চলছে ভোট। দুপুরে পরে কেশব ভোট দিতে আসে, তারপর কেশব চলে আসে বাসাতে। এইদিকে কায়েস তার লোকজন নিয়ে চলে আসে কেশবের এলাকাতে। প্রতিটা ঘরে ঘরে এসে হামলা করে তাদের উপর। কেশবের সমস্ত নেতার উপর হামলা করে, অনেক সাধারণ জনগণ সহ নেতারাও নিহত হন। সবাই ভোটের মাঠ থেকে পালিয়ে যায়। কেশব একা সামনে দাঁড়ায়। হঠাৎ তাকে কেউ উঁচা করে আকাশের দিকে ছুঁড়ে মারে, তবে কেশব মাটিতে পড়েনি, পড়েছিল কায়েসের ছুরির উপরে। তারপর কায়েস কেশবকে বলে, আমার বাবা রাজ্য কেড়ে নিবি তুই ভুলে গিয়েছিলি? কায়েস নামের রাক্ষস এখনো বেঁচে আছে। টিকিট পেয়েছিলি তো যে সিনেমা দেখবি, তাই না? ভোটে লড়াই করতে কেন চেয়েছিলি? তোদের সবার জীবনে বিপদ ডেকে আনার একমাত্র কারণেই কেশব। আজকের পর তোদের ভিতরে কেউ যদি ভোট দেয় তাহলে এর লাশের পাশে তোর লাশ পড়বে। আজকের পর এখানে কোনো ভোট হবে না, কায়েসের রাজত্ব চলবে। সারা দেশে চলছে এই খবর। কে বা কারা মেরেছে কেউ জানে না। পুলিশের সামনে কেউ মুখ খুলতে চাইছে না। এদিকে সিআইডি অফিসেও চলছে ডিসিপি স্যারের অর্ডার। শুনুন এসিপি নারেশ, আমাকে যেভাবেই হোক আগামী 72 ঘন্টার ভিতরে কেশব হত্যার সমস্ত রিপোর্ট চাই। কিভাবে করবেন জানি না। ওকে স্যার। এরপর এসিপি সাহেব সবার উদ্দেশ্যে বলেন, আজ তোমাদের সামনে উপস্থিত হবেন বাংলাদেশের সব থেকে ট্যালেন্টেড গার্লস সিনিয়র ইন্সপেক্টর শ্রাবণী,
যিনি এর আগে গোপনে মিশন করতেন। শ্রাবণী এর আগে গোয়েন্দা বিভাগে ছিলেন, আজ থেকে তিনি পিউডি টিমে যোগ দিবেন। শ্রাবণী, প্লিজ কাম হেয়ার। দরজা খুলে সিনেমাটিক স্টাইলে পা আগে রেখে মাথাটা মাটির দিকে ঝুঁকিয়ে রুমে প্রবেশ করে, তারপর সেলুট জানায় এসিপি স্যারকে। জি স্যার, শ্রাবণী রিপোর্টিং। শ্রাবণী, এই নাও দুটো ফাইল। একটা হলো গত সপ্তাহে কেশব কমান্ডোর কেস, আরেকটা হলো গত মাসে এমপির ছেলে রিয়াদ কমান্ডোর কেস। আশা করি দুটো কেস খুব দ্রুত সম্ভব করতে পারবে। জি স্যার, আমি আপনাকে খুবই দ্রুত দুইটা কেসের সম্পূর্ণ তথ্য দেব, ভরসা রাখতে পারেন। শ্রাবণী কথাটা শুনে এসিপি স্যার খুশি হয়ে চলে আসেন তার কাজে। শ্রাবণী তার জুনিয়র অফিসারদের সাথে পরামর্শ নিয়ে চলে যান কেশবের এলাকাতে। সেখানে তিনি ছদ্মবেশী থাকেন, একটা বাসা ভাড়া করে। জুনিয়র একটা অফিসারকে স্বামী বানিয়ে সেখানকার গ্রামে থাকেন এবং কেশব খুনে কায়েসের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন। এতে করে 72 ঘন্টার আগেই কেশব হত্যার কেসটা সলভ হয়ে যাবে। কায়েসকে পুলিশ গ্রেপ্তার করে। তবে শ্রাবণী বিপাকে পড়ে যান রিয়াদ হত্যার কেসে। তিনি কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না। এই রিয়াদ হত্যা কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে টিভিতে রকি খবর শুনছে। ব্রেকিং নিউজ, গতকাল রাতে পুলিশ কেশব হত্যার আসল খুনি কয়েসকে গ্রেপ্তার করেছেন। আর এটা সম্ভব হয়েছে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর শ্রাবণীর জন্য। পার্টির সকল নেতারা তাকে সম্মান করতেছেন। অপরদিকে কায়েসকে গ্রেপ্তার করাই তার দলের লোকজন খুবই তোলপাড় করেছে। এখন চলুন সরাসরি শ্রাবণী ম্যামের কাছে জেনে নিই পরবর্তীতে কোন কেস তিনি সামলাবেন। ম্যামের পরবর্তী প্ল্যান কি, আর আপনি এত সাহস কিভাবে পেলেন, যেখানে সারা দেশের পুলিশ ডিপার্টমেন্ট এই কেসের কোনো উপায় পায়নি? যদি একটু বলতেন। দেখুন, প্রথমত আমি আমার ডিউটিতে থাকাকালীন কোনো কিছু তোয়াক্কা করি না। কে বড়, কার ক্ষমতা কতটুকু, এগুলো আমি পরোয়া করি না। শুধু এতটুকু জানি, আইন সবার উপরে, আইনের হাত অনেক লম্বা। আর হ্যাঁ, এর পরবর্তী কেস হবে গত মাসে এমপি ছেলে হত্যা, মানে রিয়াদ হত্যা কেসের। আশা করি খুব দ্রুত সেটার ফলাফল জানাবো, আপনারা আসতে পারেন। এদিকে রকির খবর দেখে মিটিমিটি হাসে আর মনে মনে বলে, अरे मैडम ये क्या सॉरी, मैं हूँ রকি। রকি ইজ দ্য গ্যাংস্টার। রকি যখন কাউকে মারে তখন একটা পিপিলিকাও প্রাণ খুঁজে পায় না, আর আপনি তো হঠাৎ শ্রাবণীর ফোন বেজে ওঠে। একটা অজানা নাম্বার। স্ক্রিনে কোনো নাম্বার দেখা যাচ্ছে না। শ্রাবণী ফোনটা রিসিভ করেন। ওপাশ থেকে অজানা একজন বলে, হ্যালো মিস শ্রাবণী, সিনিয়র ইন্সপেক্টর। আপনি হয়তো ভাবছেন কিভাবে রিয়াদের খুনিকে ধরবেন। আমি নিজে রিয়াদের খুনি। मैं हूँ রকি। রকি ইজ দ্য গ্যাংস্টার। পারলে আমাকে ধরে দেখি কেমন ক্ষমতা আপনার। ও আচ্ছা, তাহলে তুই সেই খুনি? এতদিন ভাবছিলাম কোথা থেকে শুরু করব, তো আজ পেয়েও গেলাম। তোকে আগামী 12 ঘন্টার ভিতরে সিআইডি অফিসে নিয়ে আসবো। শ্রাবণী কথা শেষ হওয়ার আগে কলটাও কেটে যায়। তারপর হঠাৎ আবারও কল আসে। শ্রাবণী রিসিভ করে। আরে ম্যাডাম, এত রাগ করছেন কেন? আমি জানি 45 সেকেন্ডের ভিতরে থাকলে আমার নাম্বার ট্র্যাক করতে পারবেন না, তাই তো ফোনটা কেটে দিয়েছিলাম। শোন রকি, তুই যদি আমার কাছে নিজে থেকে এসে আত্মসমর্পণ করিস, তাহলে আমি বলছি তোর শাস্তি কমিয়ে দিব। তুই আমার সামনে আয়। আরে সিআইডি ম্যাডাম, আমি তো সবসময় আপনার সাথেই থাকবো, তবুও চিনতে পারবেন না। বাই বাই, আবারও দেখা হবে। রকি কলটা কেটে দেয়। শ্রাবণী তার কম্পিউটার স্ক্রিনে বসে নাম্বারটির লোকেশন ট্রেস করার জন্য। তবে 45 সেকেন্ডের কম থাকায় কোনো লাভ হয়নি। সকালে শ্রাবণী বাসা থেকে অফিসে যাবে, তাই তার বাবার থেকে রকির মোবাইল নাম্বার নিয়ে কল দেয় এবং তাদের বাসার সামনে আসে। রকি ট্যাক্সির দরজা খুলে দেয় শ্রাবণীর জন্য। আচ্ছা ম্যাডাম, সেদিন খবরে দেখলাম এমপির পোলা রিয়াদকে কে যেন মেরেছে, তাকে নাকি ধরবেন। তা তুমি জেনে কি করবে? ও আর হ্যাঁ, তোমার নামটাই তো জানা হয়নি, বলবে কি? আমার নাম রকি হাসান, বাবা শখ করে রকি ডাকে।
রকির নামটা শুনতেই শ্রাবণী কেমন জানি ঘাবড়ে যায়, কিছুটা সন্দেহ করে তাকে, তারপর বলে, আচ্ছা, তোমার বাসা কোথায়? কালিয়াগঞ্জ। তো এখানে কি করো? আর তুমি তো রাতেও গাড়ি চালাও, তাই না? ম্যাডাম, আমরা হইলাম গরিব মানুষ, পেটের দায়ে কাম তো কইরা লাগে। বাসায় সৎ মা বাবাও তেমন একটা খেয়াল রাখতে পারেন না, এই জন্য নিজের কষ্ট কইরা খাই। ভাবছি কিছুদিন পর গ্রামে যাবো। তা তোমার নিজের মা নেই? না ম্যাডাম, আসলে একটা সৎ মা, সেও আমাকে মারতে চাইছিল, খাবারের লগে বিষ দিছিল। ভাগ্যিস বাবা দেখছিল, এই জন্য বাইচে গেছিলাম। তাই কেমন জানি মনে হয় পেটের দায়ে এই গাড়ি চালাতে গিয়ে মরণ না হয়। ভাবিনি যদিও কারো ড্রাইভার হিসেবে কাজ করতে পারি, তাহলে এইভাবে রাত জায়গা লাগবো না। আরে ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমার নিজেরই তো একটা ড্রাইভার লাগবে, তুমি চাইলে আমার বাসাতে কাজ করতে পারো। ওকে ম্যাডাম, আমি কাজ করব আপনার সাথে। শ্রাবণী মনে মনে রকির কথা শুনে মায়া লাগে, এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর ব্যবহার, ভাবছে তার পাশে থাকবে। যদি তেমন হয় রকিকে প্রেমের প্রস্তাব দিবে। রকি শ্রাবণীকে অফিসে নামিয়ে দিয়ে চলে আসে আবারও সেই পুরাতন বাড়িতে। সেখানে বাধা আছে কায়েসের ডান হাত পল্লবকে। সে চেয়েছিল শ্রাবণীকে মারতে, তবে ভাগ্য খারাপ হলে যা হয় রকি জানতে পেরেই যায়, এই জন্য তার মৃত্যুও হয়। ওই দিন কায়েসের আরও কিছু ছেলেদের গোপনে তুলে নিয়ে আসে রকি, তাদেরকেও ঠিক একইভাবে শাস্তি দিয়ে মারে। তারপর লাশটা শহরের কোনো এক রাস্তার উপরে রেখে আসে, পাশেই রক্ত দিয়ে লেখা থাকে রকি দ্য গ্যাংস্টার। সকাল ভোর না হতেই সাংবাদিকের চিকন সুরে বলা নিউজ। আজকের তাজা খবর, কেশব হত্যার আসামি কয়েসের সঙ্গীদের জঘন্যভাবে হত্যা করা হয়েছে। লাশের পাশেই লেখা ছিল রকি দ্য গ্যাংস্টার। পুলিশ নিশ্চিত হয়ে বলেছে রিয়াদ হত্যার সাথে এটা পুরোপুরি যোগসূত্র। এই ছিল এখনকার টপ নিউজ। এই খবরের বাকিটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল MFT-তে। খবরটা দেখতে ভুলেননি শ্রাবণীও। এসপি সাহেব সকালে খবর দেখা মা এই শ্রাবণীকে কল দেয়। হ্যাঁ শ্রাবণী, আজকে নিউজটা দেখছো কি? জি স্যার, দেখেছি। কায়েসের কিছু পাতি নেতা রকির হাতে খুন। সেখানকার পুলিশ লাশের পাশে লেখা দেখে শিওর হয়েছে। লাশের পাশে লেখা ছিল রকি দ্য গ্যাংস্টার। শ্রাবণী, আমি চাইছি তুমি আজ থেকে রাতে একটু তদন্ত করবে, হয়তো কিছু জানতে পারবে। দরকার হলে আমরাও ছদ্মবেশী ধারণ করব। জি স্যার, আমি রাত থেকেই মিশনে থাকবো। এসপি স্যার কলটা কেটে দেওয়ার সাথে সাথে রকি শ্রাবণীকে কল দেয় আর বলে, এই যে সিআইডি ম্যাডাম, হয়তো ভাবছেন আমাকে কোথায় পাবেন আর কিভাবে। চিন্তা করবেন না, আমি তো বলেছিলাম আপনার পাশেই থাকবো, তবু আপনি চিনতে পারবেন না। এটাই তো মাইন্ড গেম, তাই না মিস শ্রাবণী? আরে এই, আপনি পাগল নাকি? এভাবে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে হত্যা করতে পারে? আপনি মানুষ নাকি হিংস্র বন্যপ্রাণী? আই এম ইউর লাভার মিস শ্রাবণী। তোকে যদি একবার পাই না, তাহলে ওই দিনই শেষ করে দেব। জানো, আমিও তো চাই তোমাকেই শেষ করতে। এখন বাই, আবারও কোনো এক সময় প্রেম করব। কথাটা বলে রকি ফোন কেটে দেয়। তবে আজ 5 মিনিটের উপরে কথা বলে। শ্রাবণী সেটা দেখে মুচকি হাসে। এবার হয়তো নাম্বারটা ট্রেস করা যাবে, লোকেশন জানা যাবে। তাই তো শ্রাবণী দ্রুত রুমে এসে ল্যাপটপটা ওপেন করে, সেই সাথে আঙ্গুলের গতিটা বাড়িয়ে কিবোর্ডে ক্লিক করতে থাকে। অবশেষে সফল হয়। তবে এটা কি? লোকেশন তো শ্রাবণীদের বাসার ছাদে দেখাচ্ছে। তার মানে রকি শ্রাবণীদের ছাদে বসে কথা বলছিল। এটা কিভাবে সম্ভব? যেখানে সিসি ক্যামেরা দ্বারা পুরো বাড়ির সিকিউরিটি দেওয়া আছে, সেখানে এই সকালে কিভাবে রকি ছাদে আসতে পারে? এটা ভাবতে শ্রাবণীর মাথাটা ঘুরে যায়। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে গরম কফি বানিয়ে নিয়ে বসে আর ভাবে, এটা কিভাবে পসিবল? কোনোভাবে ওই গাড়ির ড্রাইভারটা নয় তো? আরে আমি কি ভাবছি, এরকম সহজ সরল বোকা টাইপের ছেলের এত সাহস হবে না? আর এই পৃথিবীতে রকি নামের তো হাজারো ছেলে আছে। দূর, ও কি ভাবছে? সকাল সকাল মাথাটাই ঘুরিয়ে দিয়েছে। এরপর শ্রাবণী রকিকে কল দেয়। রকি, তুমি কোন জায়গাতে এখন?
জি ম্যাডাম, আমি তো এখন গাড়ির ভিতরে। কেন, কোনো প্রয়োজন নাকি ম্যাডাম? আধা ঘন্টা পর আমাকে বাসা থেকে অফিসে নামিয়ে দিয়ে এসো। জি ম্যাডাম, আমি ঠিক সময় মতো আসব। রকি ফোনটা কেটে দিয়ে শ্রাবণী বাসা থেকে একটু দূরে অবস্থিত টং দোকানে চা খাচ্ছে। এরপর রকি ঠিক সময় মতো চলে আসে শ্রাবণীকে নিতে। শ্রাবণী অফিসে চলে আসে, তারপর এসিপিকে বলে, সালাম স্যার। স্যার, একটু আগেই রকি আমাকে কল করে, আর সেই সময় আমি আমার বাসাতেই ছিলাম। তো তাতে কি সমস্যা? স্যার, সেটাতে সমস্যা না, সমস্যা হলো রকি আমাকে কল করেছিল, অনেকক্ষণ কথা বলেছে। ও, তাহলে তো ভালোই। ফোনের লোকেশন ট্র্যাক করো, দেখো কোথায় থেকে কলটা এসেছে। সেটা তো আগেই দেখেছি। তাহলে সেখানে যাও আর ভালো করে সার্চ করো। স্যার, এখানেই সমস্যা। আমি লোকেশনটা ট্র্যাক করি, তারপর দেখতে পাই সেটা আমার বাড়ির ছাদের লোকেশন। তবে চিন্তার বিষয় হলো সেই সময় আমি বাসাতেই ছিলাম, আর আমার বাসায় একটা পাখিও ছিল না। তার থেকে বড় কথা, আমার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানো। যদি সেখানে একটা পাখিও যায়, তাও রেকর্ড হয়ে যায়। তবে ভাবনার বিষয় এটা, আমার কোনো ক্যামেরায় ফুটেজেই রকিকে দেখা যায়নি। তাহলে কিভাবে সম্ভব? আমার বাসার ছাদে যাওয়া একটাই সিঁড়ি, সেটাও ভিতর দিক দিয়ে। এই রকিকে যতটা চালাক মনে হয়, ও তার থেকেও ওভার চালাক। যত দ্রুত সম্ভব রকিকে ধরতে হবে, না হলে এই শহরে রক্ত লাল হয়ে যাবে। কে জানে আগামীকাল কার রক্ত রকির নাম লেখা হবে। এইভাবে রকির খোঁজ আরও সিআইডি অফিসারদের ছদ্মবেশী ধরে থাকতে অর্ডার আসে উপর থেকে। প্রায় 20 জন সিনিয়র অফিসার গোপনে খোঁজ করে রকিকে। তবে ওই যে কথায় আছে না, যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুবই সহজ। তবে যদি কেউ ইচ্ছে করে হারিয়ে যায়, তাদের সে হাজার লোকের ভিতরেও থাকলেও খুঁজে পাওয়া যায় না। রকির বেলাও একই অবস্থা। রকি সবার খবর জানে, কিন্তু রকির খবর কেউ জানে না। এটাকেই হয়তো বলে মাইন্ড গেম। রকি সব সময় সবার সামনেই থাকে আর সবার কাছ থেকে ইনফরমেশন নেয়। আজ 1 সপ্তাহ পর রকি জেলা ঝিনাইদহতে বর্তমানে সব থেকে বড় পাওয়ারফুল নেতা কচলু সাহেবের ছেলের লাশ পাওয়া যায় তারই নিজের তৈরি গেস্ট হাউসে। তার সাথে পাওয়ার একজন 18 থেকে 20 বছর বয়সী মেয়ে। তবে তাদেরকে সাধারণভাবে পাওয়া যায়নি, পাওয়া যায় রক্তাক্ত দেহ, আর পাশেই লেখা থাকে রকি দ্য গ্যাংস্টার, রকি ভাই ইজ ব্যাক টু ঝিনাইদহ। এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এসিপি স্যার তার উপর মহলে কল দেয়। তারপর ডিসিপি স্যারের অনুমতিতে সিনিয়র ইন্সপেক্টর শ্রাবণীকে রকির নতুন কেসের দায়িত্ব দেন। বর্তমান ঢাকাতে মারামারি, ঝগড়া এইসবই কমে গেছে। শ্রাবণী, ভেতরে এসো। ইয়েস স্যার, বলুন। আমি জানি তুমি ঢাকাতে রকির কেসের দায়িত্বে আছো। আমি আজ সকালে নিউজে দেখতে পাই ঝিনাইদহে রকির হাতে খুন। তাই বলি তুমি সেখানে গিয়ে গোপনে তদন্ত করো। আর হ্যাঁ, প্রতিটা স্টেপের খবর আমাকে আগে জানাবে। ওকে স্যার। এরপর শ্রাবণী তার ড্রাইভার রাকিবকে কল দেয়। ও পাশ থেকে রাকিব কল রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম, কিছু বলবেন কি? তুমি কোথায় আছো? আধা ঘন্টায় আমার সামনে আসো। সরি ম্যাডাম, আমি তো এখন ঢাকা নেই, বর্তমান আমি আমার গ্রামে আসছি বলে আসতে পারিনি, সরি ম্যাডাম। আমার আজ রাতেই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাতে যেতে হবে, তাও আবার গোপনে। কিন্তু এখানে কি কাজ ম্যাডাম? আরে, তোমাদের কালীগঞ্জে কিসলু নামে যে নেতা আছে, তার ছেলেকে রকি হত্যা করেছে, সেটাই তদন্ত করতে যাচ্ছি। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমার আসল পরিচয়। আমি ওখানে যাব তোমার বাড়িতে আত্মীয় হিসেবে। আরে ম্যাডাম, আমার মতো ছোট লোকের বাসায় আপনি কখনো ভাবতেই পারেনি। আচ্ছা, আপনি আসেন, আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করব। এরপর শ্রাবণী কল কেটে দেয়। রকি তার বাবাকে সব ঘটনা খুলে বলে। রকির বাবাও তার সৎ মাকে সব কিছুই বলে।
সিআইডি অফিসার শুনে তিনি একটু ভয় পান। এর জন্য কোনো কিছু না বলে রকির সাথে হ্যাঁ মিলায়। শ্রাবণী ঢাকা থেকে যশোরে বিমানে আসে, তারপর সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে আসে কালীগঞ্জ। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন রকি, তবে রকিকে দেখতে কেন জানি অন্যরকম লাগছে। এর জন্য শ্রাবণী বলে, তুমি সত্যিই কি রাকিব? আজ কেন জানি একটু কেমন লাগছে। আরে ম্যাডাম, এক রাতেই ভুলে গেলে? জানি না, যদি কিছুদিন পর হয়ে যায়। দেখা না হলে তো আবার চিনবেন কি করে? আরে দূর, বাতাও তো, অনেক ক্লান্ত লাগছে। তোমার এই গ্রামের বাতাসটা খুবই সুন্দর। আরে ম্যাডাম, এখনো শহরের পায়রায় আসেন, আগে গ্রামে চলেন, তারপর সব কিছু দেখাবো। এরপর তারা সেখানে থেকে গাড়ি করে গ্রামের বাড়িতে চলে আসে। শ্রাবণী এই প্রথম গ্রামে আসাতে অনেক খুশি। গ্রামের লোকজন সবাই অনেক সুন্দর। রকিদের বাড়ির পেছনে দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। রকি শ্রাবণীকে বিকেলবেলা হাঁটতে নিয়ে যায় নদীর ধারে। শ্রাবণী অনেক খুশি, এ যেন মুক্ত পাখির মতো। আচ্ছা রাকিব, তোমার মা কোথায়? সে তো সামনে আসলো না। আসলে কি হয়েছে বলো না কেন? আসলে আমার মা নেই। তাহলে তোমার বাবার দেখাশোনা কে করে? সৎ মা, তিনি বাবার খেয়াল রাখেন। আর আমার মা খুব ভালো। ডাকবে কি তাকে? একটু দেখতাম। মামা, ও মা, এদিকে আসো। এই তো আসতেছি। এরপর রকির মা আর শ্রাবণী কিছুক্ষণ কথা বলে। তারপর সন্ধ্যায় রকির সাথে করে শ্রাবণী কালীগঞ্জ শহরে আসে। বিভিন্ন দোকানে রকির বিষয়ে খোঁজ করে, তবে রকির একটা কথাও কেউ জানে না। রাকিব, তুমি কি বলতে পারো কিসলু ও তার ছেলে কেমন ছিল? অবশ্যই পারি। আমার থেকে ভালো আর কে জানে তাদের বিষয়ে? মানে? না মানে, আমি তো রাতে ড্রাইভ করি, তাই তো রাতের সব খবর জানি। কে কেমন, কে কিভাবে চলাফেরা করে, এটা আর কি। বাবাও যেমন, ছেলেও তেমন, দুটোই মেয়েখোর। মেয়ে দেখলে জিভে পানি চলে আসে ওদের। বাপ ছেলে দুজন মিলে একসাথে রেপ করার মতো জঘন্য অপরাধ করেছে। কিছু হোক আর তার ছেলে। কে জানে, রকির হাতে হয়তো এবার কসলুর ভয়ঙ্কর মৃত্যু। রকি কথাটা বলার সময় চোখ লাল হয়ে যায়। রাকিবের ভেতরে রকির চেহারা ফুটে ওঠে, তবে শ্রাবণী বুঝে ওঠার আগে রকি তার সাধারণ রূপে আসে আর বলে, ম্যাডাম, এসব তো বড়লোক পয়সাওয়ালার বিষয়। আমার মতো একজন ড্রাইভার কি করে জানে? তবে সবাই যেটা জানে আমিও সেটাই বললাম। আজ এই প্রথম মনে হচ্ছে রকিকে পাইলে স্যালুট দিতাম। তাহলে আমাকে দিয়ে দিন, সমস্যা নেই। তোমাকে কেন? আরে ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন, আমার নাম কিন্তু রাকিব হাসান রকি। রকির কথাটা শুনে কেন জানি সন্দেহ লাগে শ্রাবণীর। এর জন্য শ্রাবণী তাকে পরীক্ষা করতে চায়। শ্রাবণী রকির হাতে তার বন্দুক দেয় আর বলে, রাকিব, তুমি এটা ধরো তো। রকি হাতে না নিয়ে সেটা ছেড়ে দেয়, মাটিতে পড়ে যায় আর বলে, ম্যাডাম, এ কি? আমি আগে কখনো এরকম আসল পিস্তল দেখিনি, আমার ভয় করে। রকি বুঝতে পারে শ্রাবণী তাকে পরীক্ষা করছে, সেই জন্য সে ভয় পাওয়ার ভান করে, যেন শ্রাবণী কখনো বুঝতে না পারে এটাই রকি। আচ্ছা রাকিব, তুমি রকিকে দেখলে চিনবে? ম্যাডাম, মাথা ঠিক আছে আপনার? আমি একজন সাধারণ ড্রাইভার, আমি কিভাবে জানবো? আচ্ছা রাকিব, তোমাদের এলাকার মানুষ সত্যিই অনেক সুন্দর। কেন জানি আমার মনের মতো পাইছি। ভাবছি একেবারেই থেকে যাব তোমার গ্রামে। নিজে বলেন ম্যাডাম, আমাদের গ্রামে আপনি থাকবেন হয়তো চাকরির খাতিরে কিছুদিন, তারপর হয়তো আবারও সেই শহরে চলে যাবেন। রকির কথা শুনে শ্রাবণী রকির চোখের দিকে তাকায়, কেমন জানি মায়াভরা চাহনি। রকি ভাবছে এই হয়তো ডুবে যাবে শ্রাবণীর ভিতরে। শ্রাবণী ধীরে ধীরে এগিয়ে আসে রকির দিকে। রকি আর শ্রাবণী খুবই কাছাকাছি চলে এসেছে। নাকের সাথে নাক আর ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেছে। একজনের শ্বাস আরেকজনের শুনতে পায়। হঠাৎ শ্রাবণী এতটা কাছে আসায় রকি চমকে উঠে, বলে, ম্যাডাম, কি করছেন? কি করলাম? কিছুই তো করিনি, কেবল তো শুরু করতে যাচ্ছিলাম। তুমি আসো না আমার কাছে। কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় করছিলাম, তুমি তো জানো না। আই অ্যাম সরি ম্যাম, আমি সাধারণ একজন ড্রাইভার, আপনার সাথে এমনটা স্বপ্ন ভাবতে পারিনি, আমাকে মাফ করবেন। দেখো রকি, আমি এমন কোনো মেয়ে না যে তোমার টাকা দেখে ভালোবাসবো।
আমি তোমার মতো সৎ একজনকে ভালোবাসি, এটাই আমার গর্ব। আমি চাই আমার জীবনসঙ্গী তুমি হও, আর এভাবেই সারা জীবন পাশাপাশি হাতে হাত রেখে চলতে পারি। ম্যাডামের মনে হয় ঘুম পাচ্ছে, চলুন বাসায়। এরপর রকি, শ্রাবণী সবাই চলে আসে বাড়িতে। শ্রাবণী বসে সারা দিনের কথা ভাবছে। কতটা কাছে গিয়েছে রকির স্পর্শ পেল না। একটা ছেলে এতটা ভদ্র কিভাবে হয়? এত সুন্দর পরীর মতো একটা মেয়েকে কাছে পেয়ে একটা টাচও করে দেখলো না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায়। রাত 10টার খবর শুনেছে পাশের রুমে রকির বাবা। আজ সন্ধ্যা আনুমানিক 7টার দিকে কেএস ব্যাংকে ডাকাতি করতে এসেছে রকি নামে সেই খুনি। রকি নিজের মুখে বলেছেন যে তার কাছে সমস্ত আবদার পূরণ না করলে ব্যাংকে থাকা সকল স্টাফকে হত্যা করবে, সাথে ব্যাংকের সকল গোপন তথ্য সহ ব্যাংকে থাকা 22 কোটি টাকা নিয়ে যাবে। রকির কথা শুনে কালীগঞ্জের সকল পুলিশ ব্যাংকের সামনে হাজির হয়। তবে রকির শর্ত শুনে পুলিশের হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে ব্যাংক মালিক কিজুল সাহেব বিদেশ থেকে রওনা দিয়েছে। তিনি আসলে নাকি বাকিটা বলবেন। এই ছিল রাতের খবর। পরবর্তীতে কি হয় সেটা জানতে চোখ রাখুন আমাদের AR টিভি চ্যানেলের পর্দায়। শ্রাবণীর কাছে সাংবাদিকের কথা যেতে তাড়াতাড়ি গুছিয়ে বেরিয়ে পড়ে কালীগঞ্জ কেএস ব্যাংকে। তাড়াহুড়ো করে রাকিবের কথা ভুলে যায় শ্রাবণী, তাই তো রাকিবের ফোনে কল দেয়, তবে বারবার বন্ধ দেখায়। এর জন্য শ্রাবণী একাই ব্যাংকের সামনে আসে। এসে পুলিশের হেড যিনি তার সাথে পরামর্শ করে ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রকি ভেতর থেকে বাইরে লাগানো সিসি ক্যামেরাতে দেখতে পায় শ্রাবণী ভিতরে আসছে। এটা দেখে রকি টেবিলের উপর রাখা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলে, এই যে সিআইডি ম্যাডাম, মিস শ্রাবণী, জীবনের মায়া করেন না বুঝি? চাকরির জন্য জীবন দিবেন নাকি? ভুল করেও ভিতরে আসবেন না। আপনার হয়তো জীবনের মায়া নেই, তবে ভিতরের কতগুলো শিশুর মায়ের কোলে মুগ্ধ পান করছে। কিছু বৃদ্ধ এসেছে পেনশনের টাকা তুলতে, হয়তো ওষুধ কিনবে, আর কেউ এসেছে জমি বিক্রি করে সেই সম্বলটুকু ব্যাংকে জমা রাখতে। আপনি কি চান তাদের সবাইকে শুধুমাত্র আপনার জন্য চিরবিদায়ে পাঠিয়ে দেই? যদি সেটা না চান তাহলে এক পা পিছিয়ে দিন, আর যদি চান তাহলে এক পা সামনে দিন। রকির কথা শুনে শ্রাবণী চলে যায় পেছনে। সে চায় না তার জন্য সাধারণ কিছু মানুষ মারা যায়। এদিকে কসলু তার নিজস্ব বিমান থাকায় খুবই দ্রুত কালীগঞ্জ চলে আসে। এরপর ব্যাংকের সামনে আসলে পুলিশ বুকে বাটন ক্যামেরা সাথে ছোট্ট মাইক্রোফোন লাগিয়ে দেয়, যেন ভেতরের সব কথা শুনতে পায়, সাথে রকিকে দেখতেও পায়। কসলু ব্যাংকের ভেতরে প্রবেশ করতে ক্যামেরা মাইক্রোফোন মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে। এরপর রকির কাছে এসে পেছনে দাঁড়িয়ে বলে, কে তুই? এদিকে ফের। তোর এত বড় সাহস, এমপি কিসলুর ছেলেকে মেরেছিস, আবার কিসলুর ব্যাংকে ডাকাতি করে কিসলুকেই মুক্তিপণ চেয়েছিস। দেখি তো তোর চাঁদ মুখটা। তুই কোন মায়ের পেটের সন্তান যে আমার সাথে টক্কর দিতে এসেছিস? কসলু সাহেবের কথা শেষ হতেই রকি আস্তে আস্তে সিনেমাটিক স্টাইলে পেছনে ঘুরে রকিকে দেখে কসলু চমকে ওঠে আর বলে, রাকিব তুই? চোখ, তোর মতো পাপের মুখ থেকে আমার নাম নেবি না। তোর মতো সামান্য একটা ড্রাইভার আমাকে মারবে? আরে তুই তো মশারে, হাতের বাতাসেই উড়ে যাবি। কথা শেষ হবার আগে শ্রাবণী ভেতরে আসে। শ্রাবণীও রাকিব রূপে দেখে পুরাই শক খায়। একদিন একসাথে থেকে ও চিনতে পারেনি। শ্রাবণী রকির দিকে পিস্তল তাক করে ধরে, এরপর বলে, রাকিব, তুমি তোমার অস্ত্র ফেলে দাও আর আইনের কাছে আত্মসমর্পণ করো। আমি চেষ্টা করব তোমাকে কম শাস্তি দেওয়ার। কি বলেন ম্যাডাম? আইন? আরে কোনো আইন কথা বলছেন? এদেশে কোনো আইন বলতে কিছু হয় না। এদেশে হয় ক্ষমতার লড়াই আর টাকা। হয় টাকা থাকতে লাগবে, নয়তো ক্ষমতা, তাহলে আইন পাবেন সাথে। রাকিব, তোর সাথে আমার কিসের শত্রুতা? আমি তো কখনো তোর সাথে ঝামেলা করিনি। তাই ভুলে গেছিস নাকি? মনে করে দেখ তো, যখন নতুন ব্যাংক ওপেন করেছিলি সেদিন থেকে পুরো 1 মাস কিভাবে মিথ্যা বলে গরিব অসহায় মানুষগুলোর থেকে কিভাবে 22 কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছিলি।
আর আমার বাবা মাও শেষ স্মৃতিটুকু বিক্রি করে আমার জন্য সামান্য কিছু টাকা তোর ব্যাংকে রেখেছিল, আর তুই সেটা মেরে দিলি। আর পাশের বাসার রহিম চাচা নিজের মেয়ের বিয়ের জন্য 3 লাখ টাকা গুটিয়েছিল নিজের ভিটার শেষ সম্বলটুকু বিক্রি করে, সেটাও তুই খেয়ে দিলি। তাহলে বল এখন তোকে কি করব? তোর জন্য রহিমের চাচা আত্মহত্যা করে মারা যায়, পারবি কি এনে দিতে সেই মেয়েটাকে? রাকিব, তুমি পিস্তল ফেলে দাও, কিসুল শাস্তি আমি নিজেই দেব। এইভাবে কিছুক্ষণের ভেতরে পুলিশের সব কয়টা ইউনিট সেখানে উপস্থিত হয়। তারপর রকিকে বাইরে আসতে, কিন্তু সেটা তো হলো না। এদিকে রকিকে শ্যুট করার অনুমতি দিয়েছে এসিপি স্যার, তবে নিজের ভালোবাসার মানুষটাকে কিভাবে নিজ হাতে মারবে? তাই তো পিস্তলটা মাটিতে ছুঁড়ে মারে। এটা দেখে কসলু ছুটে গিয়ে পিস্তল নিয়ে রকিকে মারতে যায়। শ্রাবণী বুঝতে পারে, নিজে গুলির সামনে এসে দাঁড়ায়। ঘটনাক্রমে শ্রাবণী মাটিতে পড়ে যায়। এদিকে রকির পিস্তলের 9mm এর 6টা বুলেট কসলুর বুক ঝাঁঝরা করে দিয়েছে। কসলু মারা যায়। এদিকে সমস্ত টাকা ফেরত পেয়ে গ্রামের সবাই খুশি। শ্রাবণী হাসপাতালে ছিল কিছুদিন, এই তো গত পরশু ছাড়া পেয়েছে। আজ রকি আর শ্রাবণীর বিয়েটাও ঠিকঠাক হয়ে গেছে। বাসর ঘরে শ্রাবণী বড় ঘোমটা টেনে বসে আছে। রকি দরজা খুলে ভেতরে আসতে শ্রাবণী সালাম করে। রকি সেটা দেখে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, জামাই সংসার নিয়ে সুখে থাকো। কথাটা শুনেই শ্রাবণী রেগে বলে, শালার হারামজাদার, আমি তোমার মা তাই না? তারাও দেখাচ্ছি কে বেঁচে থাকে। এরপর শ্রাবণী দরজা আটকে দেয়। তার ঘুমটা ফেলে রকির পাঞ্জাবির কলার ধরে ঠুটে ঠুট লাগিয়ে কিছুক্ষণ কিস করে। তারপর বলে, কেমন লাগে এখন? রকি বলে, আরে ম্যাডাম রানী, লাইটটা তো অফ করো, তা না হলে তো অডিয়েন্সরা দেখে ফেলবে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন আর আমাদের সুখের সংসারের জন্য দোয়া করবেন। হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে একটি ভয়ঙ্কর লেভেলের মাফিয়া সিরিজ আসছে, অবশ্যই দেখবেন। তবে হ্যাঁ, গল্পটি থাকবে পুরো সাইকোলজি টাইপের। ধন্যবাদ।